সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের গণিত বইয়ের অনেক মজার একটি অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং এই অধ্যায়ের মজার সমস্যাগুলোর সমাধান করে দেখাবো। অধ্যায়টি হচ্ছে তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায়, সরল সমীকরণ। আগে আমাদের জানতে হবে সমীকরণ জিনিসটা কি আর সরল সমীকরণ জিনিসটাই বা কি। সমীকরণ হচ্ছে বীজগণিতে অজ্ঞাত রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে বলা হয় সমীকরণ। আমি আবার বলছি, বীজগণিতে অজ্ঞাত রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে বলা হয় সমীকরণ। যেমন আমি যদি একটি গাণিতিক বাক্য লিখি, যেমন x + 3 = 5, এই গাণিতিক বাক্যটির দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে রয়েছে x, যা একটি অজ্ঞাত রাশি বা চলক। এই অজ্ঞাত রাশি বা চলকের মান কিন্তু নির্দিষ্ট নয়, এর মান বিভিন্ন ধরনের হতে পারে, এক এক সমীকরণে এক এক রকম হতে পারে। এখানে প্লাস, আমরা জানি এটি হচ্ছে একটি প্রক্রিয়া প্রতীক। এই প্রক্রিয়া প্রতীক হচ্ছে 4 ধরনের, তোমরা জানো, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তাহলে দেখলাম আমরা অজ্ঞাত রাশি বা চলক আছে, তারপর আছে প্রক্রিয়া চিহ্ন, তারপর কিন্তু সমান চিহ্ন আছে। অর্থাৎ এই x + 3 = 5 এই গাণিতিক বাক্যটিকে আমরা সমীকরণ বলতে পারি। একটি সমীকরণের দুইটি অংশ থাকে, সমান চিহ্নের বাম পাশের অংশটিকে বলা হয় বামপক্ষ আর সমান চিহ্নের ডান পাশের অংশটিকে বলা হয় ডানপক্ষ। তাহলে আমরা এই সমীকরণ থেকে সমাধান করে এই x এর মান নির্ণয় করব। x এর মান নির্ণয় করাই হচ্ছে সমাধান নির্ণয় করা। এই সমাধান নির্ণয়কে আবার বিভিন্ন নামে ডাকা হয়, যেমন সমীকরণটির সমাধান করো আসতে পারে, প্রশ্নের মধ্যে আসতে পারে সমীকরণটির মূল নির্ণয় করো, আসতে পারে সমীকরণটির বীজ নির্ণয় করো, সবগুলো কিন্তু একই ধরনের। এবার আসো সরল সমীকরণ। সরল সমীকরণ আমরা কাকে বলতে পারবো বা সরল সমীকরণ জিনিসটা কি? যেমন এইটি যেমন একটা সমীকরণ, আবার x² + 1 = 26, এইটিও কিন্তু একটি সমীকরণ। তাহলে আমরা কোনটিকে সরল সমীকরণ বলতে পারবো, নাকি এই দুইটি সরল সমীকরণ? এখন আমরা সরল সমীকরণ সম্পর্কে আলোচনা করব। সরল সমীকরণ বলতে আমরা বুঝি কোনো সমীকরণে যে অজ্ঞাত রাশি বা চলক থাকবে তার একঘাত বিশিষ্ট সমীকরণকে বলা হয় সরল সমীকরণ। ঘাত সম্পর্কে তোমরা নিশ্চয়ই পূর্বের ক্লাসে ধারণা পেয়েছো। আমি আবার একটু বলছি, যেমন দেখো আমি এখানে লিখলাম x² বা x² নামে তোমরা এই পদটিকে চিনে থাকো। এখন এই যে 2 বা x³ বা x⁴, এখানে এই যে 2, 3, 4 এগুলো হচ্ছে সূচক, ঘাত বা পাওয়ার। তাহলে আমরা কি বললাম, যে কোনো সমীকরণের অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে যেহেতু সরল সমীকরণ বলবো, তাহলে আমরা এই দুইটা সমীকরণের দিকে যদি লক্ষ্য করি তাহলে উপরে আছে x + 3 = 5, x এর উপরে কিন্তু কোনো পাওয়ার নেই। তার মানে যখন কোনো চলকের উপরে পাওয়ার থাকবে না, তার মানে ওইটার পাওয়ার 1 আছে। তাহলে আমরা এই দুইটা সমীকরণের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে আছে x + 3 = 5, অর্থাৎ x এর ঘাত হচ্ছে 1, আর নিচের সমীকরণে x² + 1 = 26, এখানে x এর ঘাত হচ্ছে 2। তাহলে আমরা যেহেতু সরল সমীকরণের সংজ্ঞায় বলেছি যে কোনো অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলবো, সেহেতু আমরা বলতে পারি x + 3 = 5 হচ্ছে সরল সমীকরণ। আশা করি তোমরা
সমীকরণ ও সরল সমীকরণ সম্পর্কে ভালো ধারণা পেয়েছো। এবার চলো তোমাদের গণিত বইয়ের গাণিতিক সমস্যাগুলোর সমাধান করা যাক। এখানে আমি দুইটি গাণিতিক সমস্যা লিখে রেখেছি। এই দুইটি গাণিতিক সমস্যার সমাধান আমি তোমাদের করে দিচ্ছি। বাকি সমস্যার সমাধানগুলা তোমরা নিজেরাই করতে পারবে। যেমন দেখো, প্রথমে আছে 12 নম্বর গাণিতিক সমস্যায় x + 4 = 13। তাহলে দেখো এখানে x এর ঘাত কত আছে? x এর ঘাত নিশ্চয়ই 1 আছে। তাহলে এটা একটা সরল সমীকরণ। এখন আমরা এই সরল সমীকরণটির সমাধান করব। দেখো, আমি আগেই তোমাদের বলেছিলাম যে সমীকরণগুলোর দুইটি পক্ষ থাকে। সমানের বাম পাশের পক্ষ হচ্ছে বাম পক্ষ, আর সমানের ডান পাশের পক্ষটা হচ্ছে ডান পক্ষ। দেখো, বাম পক্ষে আছে x + 4 আর ডান পক্ষে আছে 13। এখন তোমরা বিভিন্নভাবে এই সমস্যাটির সমাধান করতে পারো। যেমন দেখো, প্রথমে যদি আমরা এই x + 4 লিখি, তাহলে এই যে x অজ্ঞাত রাশি বা চলক, এই চলকের সাথে 4 যোগ অবস্থায় আছে। এখন আমরা যদি x এর মান নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে এই বাম পক্ষ থেকে 4 বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটি পক্ষেই 4 বিয়োগ করতে পারি। তাহলে উভয় পক্ষে যদি আমরা 4 বিয়োগ করি, উভয় পক্ষে যদি 4 বিয়োগ করি, তাহলে 4 - 4, তাহলে 0 হবে, থাকবে x = 13 - 4। তাহলে 13 থেকে 4 চলে গেলেও আমরা পাই 9। তাহলে সুতরাং আমরা লিখতে পারি x = 9। এই সমীকরণটির সমাধান হবে নির্ণেয় সমাধান x = 9। তাহলে নিশ্চয়ই তোমরা সমীকরণটির সমাধান বুঝতে পেরেছো। আবার এই সমীকরণটিকে আমরা অন্য আরেকটা পদ্ধতিতেও সমাধান করতে পারি। কিভাবে? দেখো, এই সমীকরণটিকে আমরা পক্ষান্তর বিধি ব্যবহার করে আমরা এই সমীকরণটির সমাধান করতে পারি। পক্ষান্তর বিধিটা হচ্ছে, এই যে সমান চিহ্নের বাম পাশে যদি কোনো সংখ্যা থাকে, ওই সংখ্যাকে বা কোনো পদকে যদি আমি চেঞ্জ করতে চাই, সমানের বাম পক্ষের পদকে যদি আমি ডান পক্ষে নিতে চাই বা ডান পক্ষের পদকে যদি আমি বাম পক্ষে আনতে চাই, তাহলে ওই সংখ্যা বা পদকে চিহ্ন পরিবর্তন করে আমরা পক্ষান্তর করতে পারি। বাম পাশের পদকে ডান পাশে এবং ডান পাশের পদকে বাম পাশে আনাকেই বলা হয় পক্ষান্তর বিধি। এখন যদি আমরা x + 4, এই x এর সাথে যে +4 আছে, এই +4কে যদি আমি বাম পক্ষ থেকে ডান পক্ষে নিতে চাই, তাহলে 4 এর বাম পাশে আছে প্লাস চিহ্ন, প্লাস চিহ্নটা হয়ে যাবে মাইনাস চিহ্ন। আর যখন মাইনাস চিহ্ন থাকবে, তখন মাইনাস চিহ্নটা হবে প্লাস চিহ্ন। তাহলে x = আমরা লিখতে পারি 13, আর 4টা যদি এই পাশে চলে আসে তাহলে হবে -4। তাহলে সুতরাং x = আমরা লিখতে পারি 9। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান x = 9। তাহলে তোমরা যে কোনো একটি প্রক্রিয়ার সাহায্যে এই সমীকরণগুলোর সমাধান করতে পারবে। দেখো, আরেকটি সমস্যা আমি লিখেছি, 21 নম্বর সমস্যা তোমাদের বইয়ে। 7x - 2 = x + 16। সমানের বাম পাশে দেখো 7x এর সাথে সংখ্যা আছে 2, আবার সমানের ডান পাশে x এর সাথে আছে 16। এখন অজ্ঞাত রাশি বা চলকগুলোকে যদি আমরা এক পাশে নেই আর সংখ্যাগুলোকে যদি আমরা এক পাশে নেই, তাহলে আমরা কি করতে পারি? 7x
এক্সটা এই পাশে আছে প্লাস চিহ্ন হিসাবে, এই পাশে আসলে হবে মাইনাস, ইকুয়াল 16, বাম পাশে আছে -2, তাহলে এটা হবে +2। 7x থেকে একটা x বিয়োগ করলে আমরা পাই 6x, ইকুয়াল 16 আর 2 যোগ করলে আমরা পাই 18। তাহলে দেখো আমরা পেলাম 6x ইকুয়াল 18। এখন কিন্তু আমরা উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করতে পারি। 6 দ্বারা ভাগ করলে উভয় পক্ষে আমরা পাই 6x/6 ইকুয়াল 18/6। তাহলে 6 বাদ গেলে আমরা পাই x ইকুয়াল 6 দ্বারা 18কে ভাগ করলে আমরা পাই 3, x ইকুয়াল 3, সুতরাং x ইকুয়াল 3। সুতরাং নির্ণেয় সমাধান x সমান 3। তোমরা তোমাদের বইয়ের যে আরও গাণিতিক সমস্যাগুলো আছে সবগুলা এই দুইটা নিয়মের মধ্যেই পড়বে। তোমরা বাসায় এই গাণিতিক সমস্যাগুলা চেষ্টা করবে, আশা করি তোমরা তার সমাধান করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যে সমস্যাগুলোর সমাধান করেছিলাম ওই সমস্যাগুলোর সমীকরণ কিন্তু গঠন করা ছিল। ওই গঠনকৃত সমীকরণগুলোর সমাধান নির্ণয় করেছিলাম। এখন আমরা যে সমস্যাগুলোর সমাধান করব ওইগুলো আগে সমীকরণ গঠন করতে হবে, তারপর আমাদের ওই সমীকরণগুলোর সমাধান করতে হবে। চলো এবার তোমাদের গণিত বইয়ের 24 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করা যাক। তোমাদের 24 নম্বর গাণিতিক সমস্যাটি হচ্ছে, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে? সংখ্যাটি কোনটি সেটা কিন্তু আমরা জানি না, সেই সংখ্যাটি আমরা নির্ণয় করব। তাহলে কোন সংখ্যার দ্বিগুণের সাথে আমরা যদি ধরি অজ্ঞাত রাশি, বা আমরা যেই সংখ্যাটি জানি না বা যে সংখ্যাটি আমরা নির্ণয় করতে চাই সেই সংখ্যাটি যদি x হয় তাহলে তার দ্বিগুণ কি হবে? তাহলে তার দ্বিগুণ হবে 2 × x, 2x। তাহলে তার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল হবে 14। তাহলে আমরা এইভাবে সমীকরণটি গঠন করতে পারি। ধরি অজানা সংখ্যাটি x, অজানা সংখ্যাটি হচ্ছে x, অর্থাৎ x হচ্ছে এমন একটি সংখ্যা যার মান আমরা নির্ণয় করব। এখন সংখ্যাটির দ্বিগুণ টু ইন্টু এক্স ইকুয়াল 2x। তাহলে আমরা অজানা সংখ্যাটি ধরে নিলাম, তারপর সংখ্যাটির দ্বিগুণ পেলাম 2x। এখন আমরা সমীকরণ নির্ণয় করব। তাহলে প্রশ্ন মতে কি বলছে? কোন সংখ্যার দ্বিগুণের সাথে, দ্বিগুণটা পেলাম আমরা 2x, তাহলে লিখলাম 2x দ্বিগুণের সাথে 6 যোগ করলে, তার মানে এই দ্বিগুণের সাথে আমরা 6 যোগ করব। যোগ করলে যোগফল পাবো 14, তার মানে ইকুয়াল 14। তাহলে আমরা সমীকরণটি গঠন করতে পারলাম। এবার এই সমীকরণটির সমাধান করব। তাহলে 2x ইকুয়াল, আমরা যদি 2x এর সাথে যে 6 রয়েছে 6কে পক্ষান্তর করি তাহলে এই পাশে আসলে হবে -6, বা 2x ইকুয়াল 14 থেকে 6 বিয়োগ করলে আমরা পাই 8। এবার উভয় পক্ষকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি
উভয় পক্ষকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 2 কাটা যায়, তাহলে 2 দ্বারা 8কে ভাগ করলে আমরা পাই 4। তাহলে x ইকুয়াল পাবো 4, সুতরাং x ইকুয়াল হচ্ছে 4। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় সংখ্যাটি x ইকুয়াল 4। এটাই হবে তোমার গাণিতিক সমস্যার সমাধান। এবার চলো আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করা যাক। তোমাদের বইয়ের 32 নম্বর গাণিতিক সমস্যাটি রয়েছে দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল হচ্ছে 30। তাহলে তোমাকে বুঝতে হবে আগে ক্রমিক জোড় স্বাভাবিক সংখ্যা কি। যেমন আমরা যদি দুইটি বা একাধিক জোড় সংখ্যা লিখি, দেখো 2, 4, 6। এখন এগুলো হচ্ছে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা। আমরা ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার মধ্যে পার্থক্য কত দেখো, 2 এবং 4 এর মধ্যে পার্থক্য 2, 4 এবং 6 এর মধ্যে পার্থক্য 2। তাহলে কিন্তু দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার মধ্যে পার্থক্য আমরা পাচ্ছি কত, 2। তাহলে এখানে বলছে সংখ্যা দুইটি নির্ণয় করো। ধরি প্রথম জোড় সংখ্যা x। প্রথম জোড় সংখ্যা যদি x হয়, আমি একটু আগে দেখিয়েছি দুইটি জোড় সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 2, তাহলে দ্বিতীয় জোড় সংখ্যাটি কত হবে, দ্বিতীয় জোড় সংখ্যা হবে x প্লাস 2। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার বলেছে দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30। তার মানে হচ্ছে আমি এখানে লিখলাম প্রথম জোড় সংখ্যা x, দ্বিতীয় জোড় সংখ্যা x প্লাস 2। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে x প্লাস 2 ইকুয়াল 30। তাহলে প্রশ্ন মতে আমরা পেলাম x প্লাস 2 ইকুয়াল 30। তাহলে x প্লাস x করলে আমরা পাই 2x প্লাস 2 ইকুয়াল 30। তাহলে 2x, এই 2কে যদি আমরা পক্ষান্তর করি তাহলে 30 মাইনাস 2 বা 2x ইকুয়াল 28। আমরা যদি দুই পাশে 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই 2x/2 ইকুয়াল 28/2। উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করে, তাহলে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো x ইকুয়াল 14। সুতরাং x ইকুয়াল 14। আমরা x কি ধরেছিলাম, প্রথম জোড় সংখ্যা। তাহলে আমরা প্রথম জোড় সংখ্যা পেলাম x ইকুয়াল 14। তাহলে দ্বিতীয় জোড় সংখ্যা পাবো x প্লাস 2 ইকুয়াল 14 প্লাস 2 ইকুয়াল 16। এটাই হবে তোমার অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা আজকের পাঠ বুঝতে পেরেছ। এই অধ্যায়ের এই ধরনের যেই গাণিতিক সমস্যাগুলো আছে আশা করি তোমরা নিজেরা তার সমাধান করতে পারবে। আজকের পাঠ থেকে আমরা কি কি শিখলাম তা একবার দেখে নিই। প্রথমে আমরা শিখলাম সমীকরণ কি, তারপর শিখলাম সরল সমীকরণ কি, তারপর সরল সমীকরণের সমাধান করা শিখলাম, আবার সরল সমীকরণ গঠন করে তার সমাধান করা শিখলাম। তাহলে এই ধরনের বা একই ধরনের যে গাণিতিক সমস্যাগুলো তোমার বইয়ে রয়েছে তুমি ওই গাণিতিক সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবে। এই অধ্যায়ের সৃজনশীল অংশটুকু নিয়ে সামনের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।